নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সৌদি আরবে ভোট যুদ্ধে জয়ী হলেন 17 জন মহিলা। মক্কায় প্রথম মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা বিনত হিজাব নামে এক মহিলা। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তানে সফরের কয়েকদিনের মধ্যে ফের বিস্ফোরক জামাত ও দাওয়ার প্রধান হাফিজ সঈদ। হুমকি দিয়ে তিনি বলেছেন, ভারত প্রমাণ করে দেখা 26/11 মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অশোধিত তেলের দাম গত 15 দিনে 11% কমায়। দাম কমতে পারে পেট্রোলের। পেট্রোল প্রতি লিটারে 4 টাকা করে সস্তা হতে পারে। মঙ্গলবার ডিজেল ও পেট্রোলের দাম সংক্রান্ত পর্যালোচনা করবে তেল কোম্পানিগুলি। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সৌদি আরবে ভোট যুদ্ধে জয়ী হলেন 17 জন মহিলা। মক্কায় প্রথম মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা বিনত হিজাব নামে এক মহিলা।
সৌদি আরবে ভোট যুদ্ধে জয়ী হলেন 17 জন মহিলা। পুরো ভোটে শুধু নিজেদের মতাধিকার প্রকাশই নয়, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন সৌদি মহিলারা। মক্কার প্রথম মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা বিনত হিজাব নামে এক মহিলা প্রার্থী। তবে এই পদটা মোটেই সহজ ছিল না। ভোটের প্রচারে গিয়ে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে মহিলা প্রার্থীদের। পুরুষ ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মেলেনি। মহিলা ভোটারদের ক্ষেত্রেও একই নিয়ম ছিল। ভোট দিতে যাওয়ার জন্য নির্ভর করতে হয়েছে পুরুষ অভিভাবকদের উপর। نعد بنركز على تواصل أكبر بين المواطنين والمجلس البلدي، نعد باهتمام أكثر في المجلس، حيخليه على اطلاع ببعض الملفات اللي بعض السيدات كانوا بعيدين عنها. فالاحتكاك الآن المباشر بملفات المجلس باحتياجات المواطن। তবে পরিস্থিতি যাই হোক, প্রথমবার স্বাধীন মত প্রকাশ করতে পেরে উচ্ছ্বাসিত মহিলারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তানের সফরের কয়েকদিনের মধ্যেই ফের বিস্ফোরক জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সঈদ। হুমকি দিয়ে তিনি বলেছেন ভারত প্রমাণ করে দেখাক 26/11 মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিশ্বাসের উপর ভর করেই পাকিস্তানের সঙ্গে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া শুরু করেছে ভারত। লোকসভায় এমনটাই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সম্প্রতি দুদিনের পাক সফর সেরে দেশে ফিরেছেন সুষমা। সেখানে আফগানিস্তান সংক্রান্ত একটি বহুরাষ্ট্রীয় সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে বৈঠক করেন সুষমা। এরপর দুপক্ষই একটি যৌথ বিবৃতিও প্রকাশ করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আস্থাবর্ধক পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করে। এদিন ভারত পাক ইস্যুতে সংসদে বিবৃতি পেশ করে সরকারের অবস্থান জানাতে গিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পুনরারম্ভ করার জোরালো সওয়াল করেন সুষমা। তিনি বলেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দূরত্ব ঘোচানো অত্যন্ত প্রয়োজন। বিদেশমন্ত্রী জানিয়ে দেন, এবার থেকে ভারত পাক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাই বৈঠকে বসবেন। पाकिस्तान के साथ एक नए शीर्षक समग्र द्विपक्षीय वार्ता यानी कॉम्प्रिहेंसिव बायलैटरल डायलॉग के अंतर्गत बातचीत शुरू करने का निर्णय लिया गया। दोनों देशों के विदेश सचिवों को इस नई वार्ता की रूपरेखा और सारणी तय करने का काम सौंपा गया। मैं सदन को आश्वस्त करना चाहूँगी कि ये सरकार देश की सुरक्षा को सर्वोच्च प्राथमिकता देती है। इस संबंध में किसी भी प्रकार के खतरे से निपटने के लिए सरकार कूटनीतिक प्रयोगों सहित वो सभी कदम उठाएगी जो आवश्यक। এদিকে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তানের সফরের কয়েকদিনের মধ্যেই ফের বিস্ফোরক জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সৈয়দ। হুমকি দিয়ে তিনি বলেছেন ভারত প্রমাণ করে দেখাক 26/11 মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হাফিজ নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, পাকিস্তান সরকার ভারতের এই অভিযোগের প্রেক্ষিতে কোনো মন্তব্যই করেনি। তাই তিনি ভারতের বিদেশমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন। মুম্বাই হামলার পর 7 বছর কেটে গিয়েছে। ভারত এখনও প্রমাণ দিতে পারেনি যে 26/11 হামলার মূল চক্রী ছিলেন তিনি। তার দাবি, আল্লাহর কৃপায় আগামী দিনেও ভারত প্রমাণ করতে পারবে না এই হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। इन्होंने तो कुछ नहीं कहा, सुषमा को जवाब मैं देता हूं। और सुन, तुम बंबई अटैक को 7 साल हो गए साबित नहीं कर सके, क़यामत तक इंशाअल्लाह साबित नहीं कर सके। হাফিজ মুম্বাই হামলা প্রসঙ্গে তখনই মন্তব্য করলেন যখন গত সপ্তাহে সুষমা পাকিস্তানে গিয়ে বলে এসেছিলেন শীঘ্র এই হামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অশোধিত তেলের দাম গত 15 দিনে 11% কমায় দাম কমতে পারে পেট্রোলের প্রতি লিটারে 4 টাকা করে সস্তা হতে পারে। মঙ্গলবার ডিজেল ও পেট্রোলের দাম সংক্রান্ত পর্যালোচনা করবে তেল কোম্পানিগুলি।
এক ধাক্কায় অনেকটাই দাম কমতে পারে পেট্রোলের। অশোধিত তেলের দাম 11 বছরের আগে দরে নেমে আসায় পেট্রোল প্রতি লিটারে 4 টাকা করে সস্তা হতে পারে। গত 15 দিনে অশোধিত তেলের দাম 11% কমেছে। মঙ্গলবার ডিজেল ও পেট্রোলের দাম সংক্রান্ত পর্যালোচনা করবে তেল কোম্পানিগুলি। আশা করা হচ্ছে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে দাম কমতে পারে। যদিও দাম কমার বিষয়টি নির্ভর করছে সরকারের এক্সাইজ ডিউটি না বাড়ানোর উপর। মোদী সরকার প্রায় 18 মাস ক্ষমতায় রয়েছে। এর মধ্যে অশোধিত তেলের দাম 57% কমেছে। যদিও এই সময়ে সরকারের আয় পেট্রোলের উপর 101% এবং ডিজেলের 200% বেড়েছে, কারণ সরকার এর মধ্যে 5 বার পেট্রোল ডিজেলের কর বাড়িয়েছে। আগামীকাল পেট্রোল ডিজেলের দামের পর্যালোচনা হবে। সরকার কর না বাড়ালে তার সুফল পাবে আমজনতা। পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 26 নভেম্বর ভারতীয় বাস্কেটে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ছিল $41.17। গত শুক্রবার এই দাম কমে হয়েছে ব্যারেল প্রতি $36.65। 2004 ডিসেম্বরে এই দাম ছিল অশোধিত তেলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। ভারত সরকার উত্তর পূর্ব ভারতের আগরতলায় আঞ্চলিক পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করছে। ইতিমধ্যে রাজধানীর কাশারিপট্টি এলাকার একটি বহুতল ভবনে অফিসের জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সোমবার নির্মীয়মান পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লি থেকে আগরতলায় আসেন পাসপোর্ট সেবা কেন্দ্রের ডিরেক্টর অনিল কুমার চৌবের নেতৃত্বে 4 জনের এক প্রতিনিধি দল।
ভারত সরকার কলকাতার পর উত্তর পূর্ব ভারতের আগরতলায় আঞ্চলিক পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করছে। ইতিমধ্যে রাজধানীর কাশারিপট্টি এলাকার একটি বহুতল ভবনে অফিসের জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। 14 ডিসেম্বর সোমবার পাসপোর্ট সেবা কেন্দ্রের ডিরেক্টর অনিল কুমার চৌবের নেতৃত্বে মোট 4 জনের এক প্রতিনিধি দল দিল্লি থেকে আগরতলা আসেন ও নির্মীয়মান পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। নকশা অনুসারে অফিসের আসবাবপত্র রাখা হয়েছে কিনা, পরিষেবা নিতে আসা মানুষের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, এই সকল খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন তারা। পরিদর্শনকালে ডিরেক্টর অনিল কুমার চৌবে সাংবাদিকদের জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা 2016 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আগরতলা পাসপোর্ট সেবা কেন্দ্রটি চালু হয়ে যাবে। এর উদ্বোধনে দিল্লি থেকে কোনো এক ভিআইপি উপস্থিত থাকবেন বলেও জানান। তবে কে আসছেন তার নাম সাংবাদিকদের জানাননি তিনি। সম্প্রতি ভারতে হাতে লেখা পাসপোর্ট বাতিল করা হয়েছে, ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই প্রসঙ্গে অনিল কুমার চৌবের বক্তব্য, বিশ্বের বিভিন্ন দেশ এখন হাতে লেখা পাসপোর্ট বাতিল করেছে, তাই ভারতীয় নাগরিক যাতে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশে ভ্রমণে গিয়ে কোনো ধরনের সমস্যা না পড়তে হয়, তাই ভারতেও তা বাতিল করা হয়েছে। আগরতলায় আঞ্চলিক পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হলে উপকৃত হবেন ত্রিপুরার বহু মানুষ। তখন আর তাদের কষ্ট করে পাসপোর্টের জন্য কলকাতা ছুটতে হবে না। उनको इससे काफ़ी मदद मिलेगी और होपफुली या तो दिसंबर के अंत तक या जनवरी के प्रथम सप्ताह में ये चालू हो जाना चाहिए। होपफुली somebody will come from Delhi to inaugurate this PSK. I can't tell the name of the dignitary who will be visiting the Agartala to inaugurate this PSK, but of course some dignitary will visit from the ministry. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে সদ্য সমাপ্ত পুর ও নগর নির্বাচনে বামেদের একচেটিয়া সাফল্যের পর রাজ্য জুড়ে বিজয় উল্লাসের পাশাপাশি এখন অনেকটাই গুঞ্জন চলছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে। মেলাঘর পুর পরিষদ ও সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে পার্টির অন্দরে এবং বাইরে চলছে নানা জল্পনা। রাজ্যে সদ্য সমাপ্ত পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বামেদের একচেটিয়া সাফল্যের পর রাজ্য জুড়ে চলছে বিজয় উল্লাসের পালা। পাশাপাশি দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই গুঞ্জন চলছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে। সোনামুড়া মহকুমায়ও একই গুঞ্জন বিরাজ করছে। মহকুমার মেলাঘর পুর পরিষদ ও সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে পার্টির অন্দরে এবং বাইরে চলছে নানা জল্পনা। এক নজরে দেখে নেওয়া যাক মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য কারা এগিয়ে রয়েছেন। মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান পদটি এবার তফসিলি জাতি সংরক্ষিত, আর এই পদের প্রায় এক প্রকার পাকাপাকি সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা 10 নং আসনের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুরেশ দাসের নাম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিমাংশু বর্মনকে 894 ভোটে পরাজিত করেন। তাছাড়া সুরেশ দাস দীর্ঘদিন তৎকালীন মেলাঘর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদ সামলেছেন অত্যন্ত দক্ষতার সাথে। এদিকে ভাইস চেয়ারম্যান পদটি নিয়ে চলছে জোর জল্পনা। এই পদের জন্য দৌড়ে রয়েছেন 7 নং আসনের বিজয়ী প্রার্থী জাকির হোসেন এবং 13 নং আসনের বিজয়ী প্রার্থী পীযূষ দেবনাথ। 7 নং আসনে বামপন্থী জাকির হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ইদ্রিস মিয়াকে 113 ভোটে পরাজিত করেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। সংখ্যালঘু কোনো প্রার্থীকে প্রাধান্য দিতে গেলে জাকির হোসেনের নাম রয়েছে প্রথম স্থানে। এদিকে 13 নং আসনের বাম প্রার্থী পীযূষ দেবনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অধীর বর্মনকে 539 ভোটে পরাজিত করেন। পীযূষ দেবনাথের শিক্ষাগত যোগ্যতাও স্নাতক। ভোটের ব্যবধানে নির্বাচিত করতে গেলে ভাইস চেয়ারম্যান পদের জন্য পীযূষ দেবনাথ প্রথমে রয়েছেন। একই অবস্থা সোনামুড়া নগর পঞ্চায়েতের ক্ষেত্রেও। সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদটি এবার মহিলা সংরক্ষিত। সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদের জন্য এগিয়ে রয়েছে 2 নং আসনের বিজয়ী প্রার্থী তথা নারী নেত্রী কমলা মজুমদার। তিনি বিগত নগর পঞ্চায়েতের কাউন্সিলর পদে ছিলেন এবং তিনি নারী সমিতির রাজ্য নেতৃত্ব। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের স্বপ্নাশীলকে 140 ভোটে পরাজিত করেন। পাশাপাশি চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন 10 নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী রত্না সাহা। তিনি এবারে প্রথম নগর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শিখাদেবকে 106 ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তিনি একটা সময় ছাত্রী আন্দোলনের খুব সক্রিয় সদস্য ছিলেন, যদিও পরবর্তী সময়ে নারী আন্দোলনে তার তেমন সক্রিয়তা নেই। ভাইস চেয়ারম্যান পদটির ক্ষেত্রেও একই অবস্থা। ভাইস চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম মহকুমা সদস্য নারায়ণ চক্রবর্তী এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা সিপিএম অঞ্চল সদস্য আবু তাহের। 1 নং আসনে সিপিএম প্রার্থী নারায়ণ চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিমল কুমার আচার্যকে 323 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নারায়ণ চক্রবর্তী বিগত দিনে খুব দক্ষতার সাথে নগর পঞ্চায়েত পরিচালনা করেছেন, কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে কিছুটা পিছিয়ে রয়েছেন। এদিকে
3 নং আসনের বামপন্থী তথা নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আবু তাহের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবু তাহেরকে 327 ভোটে পরাজিত করেন। সোনামুড়া নগর পঞ্চায়েত তিনি সবথেকে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। সিপিএম নেতা হিসেবে সাধারণ মানুষের মধ্যে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বিগত 10 বছর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান পদটি খুব দক্ষতার সাথে এবং জনপ্রিয়তার সঙ্গে পরিচালনা করেছেন। মাঝে তৎকালীন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক শ্যামল চক্রবর্তী বিধায়ক নির্বাচিত হওয়ায় খুব দক্ষতার সঙ্গে চেয়ারম্যান পদটিও সামলেছেন তিনি। এছাড়া সংখ্যালঘু পদপ্রার্থীর দিকেও ভাইস চেয়ারম্যান পদটির জন্য অনেকটাই এগিয়ে আবু তাহের। এদিকে মেলাগড় পুর পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নামগুলি খামবন্দি অবস্থায় পৌঁছে গেছে পার্টির রাজ্য দপ্তরে। পার্টি সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের অনুমোদনের পরেই 15 ডিসেম্বর নামগুলি ঘোষণা করতে পারে দল। এখন সকলের নজর রয়েছে সেদিকেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষা প্রশাসন পরিচালনায় জাতীয় পুরস্কার গ্রহণ করলেন গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক লক্ষণচন্দ্র দাস। তাকে এই পুরস্কার তুলে দেন দেশের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। সোমবার নতুন দিল্লি থেকে ফিরে গোমতী জেলা শিক্ষা আধিকারিক অফিসের কনফারেন্স হলে সাংবাদিকদের সামনে জাতীয় পুরস্কারের ট্রফি ও সার্টিফিকেট তুলে ধরেন তিনি। শিক্ষা প্রশাসন পরিচালনায় জাতীয় পুরস্কার গ্রহণ করলেন গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক লক্ষণচন্দ্র দাস। গত 10 ডিসেম্বর নতুন দিল্লির ত্রিমূর্তি ভবনে তার হাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইনোভেশন ইন এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার তুলে দেন দেশের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। সোমবার নতুন দিল্লি থেকে ফিরে গোমতী জেলা শিক্ষা আধিকারিক অফিসের কনফারেন্স হলে জাতীয় পুরস্কারের ট্রফি ও সার্টিফিকেট তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তিনি জানান, এই পুরস্কার গোমতী জেলার প্রিয় ছাত্রছাত্রীদের উৎসর্গ করেছেন এবং পুরস্কারের সাথে প্রাপ্য নগদ 10,000 টাকা ছাত্রছাত্রীদের কল্যাণ তহবিলে দান করবেন। একই সাথে পুরস্কারের শিরোপা হিসেবে গোমতী জেলা 10 লক্ষ টাকা পেয়েছে, সেটাও ছাত্রছাত্রীদের কল্যাণ তহবিলে দান করা হবে। পুরস্কারের ক্ষেত্রে হাইলাইট করা হয়েছে আমার 4টা বিষয় হাইলাইট হয়েছে। প্রথম বিষয় হলো টিচারদের উপস্থিতির হার বেড়েছে। 2014 সাল থেকে 2015 সালে টিচারদের উপস্থিতি 84% থেকে বেড়ে 83% থেকে বেড়ে 94% হয়েছে। টিচারদের উপস্থিতি যদি এনশিওর না করা যায় তাহলে কিন্তু স্টুডেন্টদের উপস্থিতিটা এনশিওর করা যাবে না। দ্বিতীয় ক্ষেত্রে স্টুডেন্টদের উপস্থিতিও হারও আমাদের ডিস্ট্রিক্টে বেড়েছে। আমরা দেখেছি বিআরপি সিআরপি থেকে শুরু করে ইভেন আমি সবাই মিলে জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে প্রায় 2000 ক্লাস আমরা নিয়েছি। জাতীয় পুরস্কারকে ঘিরে জেলার প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও শ্লীলতাহানির শিকার এক ষোড়শী যুবতী। ঘটনা কমলাসাগর ফাঁড়ি থানার অন্তর্গত চৌধুরীটিলা এলাকায়। অভিযুক্ত প্রদীপ ঘোষ পলাতক। গরু চড়িয়ে বাড়ি ফেরার সময় শ্লীলতাহানির শিকার হয় এক ষোড়শী যুবতী। পাশাপাশি তাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টাও করা হয়। অভিযুক্তের নাম প্রদীপ ঘোষ। ঘটনা কমলাসাগর ফাঁড়ি থানার অন্তর্গত চৌধুরীটিলা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। ঘটনার বিবরণে জানা যায়, চৌধুরীটিলা দিন দরিদ্র পরিবারের এক 16 বছর যুবতী জঙ্গল থেকে গরু চড়িয়ে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে থাকে বকাটে যুবক প্রদীপ ঘোষ। সময় বুঝে সে বাড়ি ফেরার সময় তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে ওই ঘরটিতে নিয়ে যায় এবং বলপূর্বক ধর্ষণের জন্য চেষ্টা করা অবস্থায় পাশের বাড়ির এক মহিলা বোতল কুড়ানির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িটিতে আসলেই ওই নরপশু প্রদীপ ঘোষের হাত থেকে রক্ষা পায় মেয়েটি। সুযোগ বুঝে প্রদীপ ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় নির্যাতিত পরিবারের পক্ষ থেকে কমলাসাগর ফাঁড়ি থানা এবং বিশালগড় মহিলা থানার মামলা দায়ের করা হয়। এরপরে গেছে পরে গিয়া এই বিড়ি যখন দরজা মিলে ঢুকতে গেছে, গিয়া দেখে ওই ছেলেটা আর গিয়া পাইছে মেয়েটারে। মেয়েটা ছেলেটা দেখা জানালাটা বাইরে গেছে, আবার নিচের থেকে এবির ওমা করতেছে, আমি নিচের থেকে দুই রাইছি, আর দিয়ে ছেলেটা জানালাটা বাইরে গেছে। এরপরে মেয়েটা ওই কতক্ষণ পরে দরজা দিয়ে বাইরেছে। বাইরেছে পরে আমি দিলাম কিলো কি হয়েছে, ছেলেটা আমার দিকে দৌড়াই গেছে। আমিও তুলি বুঝতে
ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে যেতে থাকলেও আসামির টিকিট নাগাল পায়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সেবাশ্রম ও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের যৌথ উদ্যোগে রবিবার স্বর্ণগ্রামের ষষ্ঠ বার্ষিকীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বর্ণগ্রাম বলে পরিচিত ওয়ারংবাড়িতে। ওই দিন উপস্থিত ছিলেন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, টলিউড অভিনেত্রী সোনালী চৌধুরী এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার সহ অন্যান্যরা। সোনাতে মোড়া গ্রাম নয়, সোনার মানুষে গোড়া গ্রাম গড়তে চায় ওয়ারেংবাড়ি। সবার কাছে স্বর্ণগ্রাম হিসেবে পরিচিত শ্যামসুন্দর কোম্পানি এবং ত্রিপুরা সরকারের আদিম জাতি কল্যাণ দপ্তরের পালিত গ্রাম দক্ষিণ মহারানীর ওয়ারেংবাড়ি ছিল না বহু কিছু, আজ হয়েছে অনেক কিছু। রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের বসবাসে এখানে আছে স্বাচ্ছন্দ্য। রবিবার স্বর্ণগ্রামের ষষ্ঠ বার্ষিকীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের সাক্ষী রইল ওয়ারেংবাড়ি। উদয়পুর অমরপুর সড়ক ধরে মহারানী পেরিয়ে গেলেই রিয়াংদের সেই গ্রাম। 2009 সালে রাজ্য সরকারের কাছ থেকে গ্রামটিকে দত্তক নিয়েছিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। সরকারের সাথে যৌথভাবে হাত ধরে উন্নয়নের কাজে হাত লাগায় তারা। আজ অনেকটাই সমৃদ্ধ গ্রাম ওয়ারেংবাড়ি। রবিবার ষষ্ঠ বর্ষের অনুষ্ঠানে আরও দুটি নতুন সংযোজনের শিলান্যাস হল। 4 কক্ষ বিশিষ্ট সুলভ শৌচালয় এবং যাত্রী বিশ্রামাগার সহ নতুন শ্মশান চুল্লির শিলান্যাস হয়। শ্যামসুন্দর কোম্পানির হাত ধরে স্বর্ণগ্রামে গড়ে উঠবে নতুন 2খানা উন্নয়নের পালক। এদিন রাজ্যের আদিম জাতি পুনর্বাসন দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং ও টলিউড অভিনেত্রী সোনালী চৌধুরী হাত ধরে প্রকল্প দুটির শিলান্যাস হয়। মন্ত্রী মনিন্দ্র রিয়াং এদিন ঘোষণা দেন, স্কুল থেকে শ্মশানঘাট পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা সরকার থেকে ইট সোলিং করে তৈরি করে দেওয়া হবে। সবাই দরিদ্র, এই গ্রামটা তারপর আমরা বেছে নেওয়ার পর আমরা কাজ শুরু করার পরে এই অবধি তখন কিছু অসুবিধা হচ্ছিল। বিভিন্ন ধরনের এখানে পরিবেশটাও অন্য ধরনের একটা পরিবেশ ছিল। তাদের সংগঠিত করার ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধাও হয় প্রথমবারে তাদের, এবং অনেকে ভুল বুঝিয়েছেন। ভুল বোঝানোর কারণ এখন স্বর্ণগ্রাম না হওয়ার পরে সবাই বলছে যে এখানে স্বর্ণগ্রাম কি করে হবে। স্বর্ণগ্রাম তারা অন্তত তারা সেইভাবে করে যাতে অন্তত এখানের মোটামুটি যে বিষয়গুলো আমাদের দেখা আছে সেভাবে তারা আমার সাথে আলোচনায় বসার পরেই তারপরে একটা পরিবর্তনের দিক আমরা দেখতে পাই। ভারত সেবাশ্রম সংঘ ও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের যৌথ উদ্যোগে রবিবার শিলান্যাস, শীতবস্ত্র বিতরণ, বার্ষিক ক্রীড়ার পুরস্কার প্রদান, মেগা স্বাস্থ্য শিবির ও ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে মন্ত্রী মনিন্দ্র রিয়াং, অভিনেত্রী সোনালী চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন গোলকিপার রজত ঘোষ দস্তিদার, ভারত সেবাশ্রম সংঘের সহ অধ্যক্ষ নারায়ণ মহারাজ, দক্ষিণ মহারানী এডিসি ভিলেজ সদস্য আমন্য রিয়াং, শিল্পপতি সত্যেন্দ্র মিশ্র, স্বর্ণগ্রামের কর্ণধার রূপক সাহা ও অর্পিতা সাহা এবং স্বর্ণগ্রামের সম্পাদক ডক্টর সজলনাথ প্রমুখ। স্বর্ণগ্রামের আজকে 6 বছর পূর্তির পর আমরা আজকে শীতকালীন একটা মিলন উৎসব করছি, যেখানে গ্রামের সবাই মিলে একসঙ্গে কমিউনিটি ফিস্টিং, তার সঙ্গে শীতবস্ত্র বিতরণ, মেগা হেলথ ক্যাম্প, সোয়েটার, কম্বল সমস্ত কিছু দেওয়া হচ্ছে। সবাই মিলে আমরা এই গ্রামের জন্য একটি শ্মশানের শিলান্যাস করব এবং সুলভ শৌচালয়েরও শিলান্যাস করব। 2009 থেকে আমরা এই গ্রামের সঙ্গে যুক্ত এবং আস্তে আস্তে স্বাস্থ্য, শিক্ষা, পরিষেবা সবকিছুতেই এই গ্রামের অনেকটা উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে। আমার সবথেকে ভালো লেগেছে, আর এখানকার কাজ দেখে এবং সবার উৎসাহ দেখে তো ডেফিনেটলি ভালো তো আলাদা করে লেগেছে, এবং যার জন্য আমার মনে হয়েছে যে এই এক্সপিরিয়েন্সটা আমার ক্ষেত্রে আর কোনোদিন হবে না, কারণ শুটিং করতে গেলে নয় যেতে পারছি না বলে লোকেশন চেঞ্জ হয়ে যাবে, আর না হলে আমাদের গাড়ির ব্যবস্থা করা হবে যাতে আমরা পৌঁছতে পারি। ঠিক সেই কারণেই আজকে কিন্তু আমি এতটা রাস্তা হেঁটে যেখানে শৌচাগার তৈরি হবে সেখানেও গেছি, এবং যেখানে শ্মশানের ভিত্তিপ্রস্তর হয়েছে আমি সেখানেও গেছি, কারণ এই এক্সপিরিয়েন্সটা আমি আমার জীবনে সঙ্গে করে নিয়ে যাব। রবিবার দিনটি একটু ব্যতিক্রমীর সাথে কাটল ওয়ারেংবাড়িবাসীর। তেমনি ভিন্ন স্বাদের আনন্দের সুযোগ নিলেন অতিথিরা সহ অন্যান্যরা। আমি
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে বরমুড়া পাহাড়ে খামতিংবাড়ি এলাকায়। আহত ব্যক্তির চিকিৎসা চলছে রাজধানী জিবি হাসপাতালে। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বরমুড়া পাহাড়ে খামতিংবাড়ি এলাকায় সোমবার বিকেল 4টে নাগাদ। আহত ব্যক্তির নাম ভক্তনন্দ মলসুম, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন উত্তর গোকুল এডিসি ভিলেজের চিন্তাকুমার মলসুম পাড়ায়। বর্তমানে আহত বাইক চালকের অবস্থা সংকটজনক হওয়াতে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিন ভক্তনন্দ মলসুম স্কুল থেকে বেরিয়ে TR01R6813 নম্বরের বাইকে করে জম্পুই দিকে যাচ্ছিল। খামতিংবাড়ি এলাকায় আসার পর পেছন দিক থেকে একটি বাস গাড়ি বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাসের ধাক্কায় ভক্তনন্দ কয়েক মিটার উড়িয়ে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে তেলিয়ামুড়া দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে আসে তেলিয়ামুড়া হাসপাতালে। তার অবস্থা সংকটজনক হওয়াতে জিবি হাসপাতালে রেফার করানো হয়। তার পায়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সৌদি আরবে ভোট যুদ্ধে জয়ী হলেন 17 জন মহিলা। মক্কায় প্রথম মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা বিনত হিজাব নামে এক মহিলা। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তানে সফরের কয়েকদিনের মধ্যে ফের বিস্ফোরক জামাত ও দাওয়ার প্রধান হাফিজ সইদ। হুমকি দিয়ে তিনি বলেছেন ভারত প্রমাণ করে দেখাক 26/11 মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অশোধিত তেলের দাম গত 15 দিনে 11% কমায় দাম কমতে পারে পেট্রোলের। পেট্রোল প্রতি লিটারে 4 টাকা করে সস্তা হতে পারে। মঙ্গলবার ডিজেল ও পেট্রোলের দাম সংক্রান্ত পর্যালোচনা করবে তেল কোম্পানিগুলি। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।